হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার এসেছি ফিরে এভেঞ্জারের আরো একটি নতুন গল্প নিয়ে। তো এই গল্পটি এভেঞ্জারের পুরো সিরিজের 13 নম্বর কাহিনী। তো এর আগের 12 নম্বর কাহিনী অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি জলদি গিয়ে দেখে আসো। তো চলো গল্পে ফিরে যাই। কাহিনী শুরু হয় 1991 সালে সাইবেরিয়ায় হাইনার একটি বেশে ব্রেন্ট ওয়াশ করা উইনার সোল্ডার বাক্কিকে, যেখানে হাইনার একটি এজেন্ট এসে তার কাছে থাকা একটা ডায়েরি দেখে কিছু পড়ে শোনায়। আর ওই কোড ল্যাঙ্গুয়েজ শুনেই উইন্ডার শোল্ডার পুরোপুরি তার বশে হয়ে গিয়ে তার কাছে জানতে চায় আমার জন্য কি হুকুম আছে। তখনই সে তাকে আদেশ দেয় কিছু সুপার সোল্ডার সিরাপ উদ্ধার করে আনতে হবে, কিন্তু শর্ত একটাই, এই কাজের যেন কোনো সাক্ষী প্রমাণ না থাকে। ফলে উইন্টার শোল্ডার একটি বাইক নিয়ে একটা গাড়ির পিছনে ধাওয়া করে সুপার সোলজার সিরাপ উদ্ধার করে ফিরে যায় হাইনার ওই এজেন্টের কাছে। তারপর এই মুভির পার্ট চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই সুকুরিয়াতে আল্টনের অ্যাভেঞ্জারদের লড়াইয়ে প্রায় 1 বছর কেটে গেছে। তখন ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক উইন্ডো, ফ্যালকো, ওয়ান্ডা চারজন মিলে এক সিক্রেট মিশনে লাগোটস নামে এক শহরে এসে পৌঁছেছে। আর এখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকার এক ক্যারেক্টার রুমলুকে। ক্যাপ্টেন আমেরিকার পার্ট 2-তে আমরা দেখেছিলাম রুকলেঙ্গ অনেক খারাপ ভাবে আহত হয়ে পড়েছিল। তবে সেখান থেকে হাইনার গেছে এজেন্টটা তাকে উদ্ধার করে নিয়ে যেয়ে তার ব্রেন ওয়াশ করে শক্তিশালী বানিয়ে তাকে পাঠিয়ে দেয় লাগোসটিকে বায়োলজিক্যাল চুরি করার উদ্দেশ্যে। আর সেই খবর পেয়ে তাকে ধরার জন্যই ক্যাপ্টেন আমেরিকা বাকিদেরকে নিয়ে সেখানে এসে হাজির হয়। এবার যখন রোমলো তার টিম নিয়ে ওই হাতিয়ার চুরি করতে আসে, তখনই ব্ল্যাক উইন্ডো, ফ্যালকো সাথে আসা সৈনিকদেরকে করে মারতে শুরু করে। আর ক্যাপ্টেন আমেরিকা চলে যায় রোমলোকে ধরার জন্য, কিন্তু রোমলো কোনোভাবে ওই জৈব হাতিয়ারটি নিয়ে একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই তারা সেই গাড়ির থেকে নেমে চারজন চারদিকে যেতে শুরু করে, যাতে খুব সহজে অ্যাভেঞ্জারদের টিম থেকে দূরে সরে যাওয়া যায়। কিন্তু শেষমেশ নাতাশা আর ফ্যালকন বাকি তিনজনকে ধরে মেডিসিনটি উদ্ধার করে ফেলে। আর ক্যাপ্টেন মুখোমুখি হয় রোমলোর সাথে, যেখানে আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা আর রোমলোর সাথে দুর্দান্ত ফাইট সিন। রোমলোর ক্ষমতা আগের থেকে অনেক বেশি হয়ে গেলেও ক্যাপ্টেন আমেরিকা শেষ পর্যন্ত তাকে হারিয়েই দেয়। তারপর তাকে ধরে যখনই জিজ্ঞাসা করে সে কার লোক, তখনই সে উত্তরে জানায় তার বন্ধু বাক্কিবাজের হয়ে কাজ করে। ক্যাপ্টেন তার মুখ থেকে তার বন্ধুর নাম শুনেই কিছুটা ঘাবড়ে যায়। আর সেই সুযোগে রুমলো তার সাথে থাকা একটি রিমোট বোমের বাটন চেপে দেয়, যাতে সে নিজে সহ ক্যাপ্টেন আমেরিকা সহ সবাইকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এখানে আমরা দেখতে পাই ওই বোমটি ব্লাস্ট হওয়ার আগেই ওয়ান্ডা তার পাওয়ার ইউজ করে ওই বোমটি বিস্ফোরণের হাত থেকে আটকে রাখে। আর ক্যাপ্টেনকে বাঁচানোর জন্যই হুমলোকে দূরে ছড়ে দেয়, যার ফলে দুর্ঘটনা হয় এক বিল্ডিং এ। আর সেখানে অনেক মানুষ মারা যায়। তারপর এই মুভির পার্ট চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই মার্কিন বড় রাষ্ট্রের মন্ত্রী থিরিডিয়াস ওয়ার্ডসকে সেই সকল অ্যাভেঞ্জারদের কাছে উপস্থিত হয়ে জানায় যে তাদের জীবন বাজি লাগিয়ে যেভাবে আমাদের সকলকে উদ্ধার করেছে সেটা আমরা কোনোদিনও বলতে পারবো না, আর সেটা বলার মতো না। কিন্তু তারা যেভাবে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে তাতে অনেক সাধারণ মানুষও মারা যায়, যেটা পৃথিবীর অনেক দেশের সরকারই মেনে নেবে না। কারণ তাদের মনে হয় অ্যাভেঞ্জারদের লড়াইয়ের পিছনে কোনো বাধা ডিসিপ্লিন নেই, তারা নিজেদের মর্জি মতো যা ইচ্ছা তাই করে। কারণ এর আগে যে লড়াই অ্যাভেঞ্জারটা একসাথে মিলে পুরো পৃথিবীকে শত্রুদের হাত থেকে মুক্ত করেছে, সব জায়গাতে তাদের দ্বারা অনেক সাধারণ মানুষ মারা গিয়েছে। এই কারণে তাদেরকে একটি ফাইল দিয়ে সেখানে সই করতে বলে, যাতে লেখা আছে এখন থেকে অ্যাভেঞ্জারটা প্রাইভেট ভাবে কোনো কাজ করতে পারবে না, তারা সকলে সরকারের হয়ে কাজ করবে। মানে তারা চাইলে যখন তখন কারো বিরুদ্ধে লড়াই করতে পারবে না, প্রয়োজনে তাদেরকে একটি নির্দিষ্ট ডিসিপ্লিন মেনে চলতে হবে, সবার মতামত নিয়ে তবেই লড়াই করতে হবে। এখানে আমরা দেখতে পাই টনি মানে আয়রন ম্যান একমত হয়ে যায়, কারণ টনির মনে হয়েছিল সত্যি আমাদের লড়াইয়ের ফলে অনেক সাধারণ মানুষই মারা যায়। কিন্তু ক্যাপ্টেন এই সংস্থা থেকে নিজের প্রতি বেশি বিশ্বাস করে। ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারে আমরা দেখেছিলাম ফাইটার এজেন্টটা শিল্ডারের মতো শক্তিশালী প্রতিষ্ঠানকেও নিজেদের আন্ডারে নিয়ে তাদের মতো করে ইউজ করছে। তাই ক্যাপ্টেন আমেরিকা জানায় আমরা যদি কারো আন্ডারে হয়ে কাজ করি তাহলে আমাদের স্বাধীনতা বলে কিছুই থাকবে না, তারা যা ঠিক করবে আমাদেরকে তাই করতে হবে। হয়তো এমনও হতে পারে যেখানে আমাদের প্রয়োজন নেই সেখানে আমাদেরকে বাড়ানো হচ্ছে, আর যেখানে আমাদের খুবই দরকার সেখানে আমরা উপস্থিত নেই। আর এই মতামত অমিলের ফলেই ক্যাপ্টেন আমেরিকা আর আয়রন ম্যানের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। এদের দুজনের দূরত্ব বাড়ার সাথে সাথে পুরো অ্যাভেঞ্জার টিম দুভাগে ভাগ হয়ে যায়, কিছু চলে যায় ক্যাপ্টেন আমেরিকার দিকে আর কিছু চলে যায় আয়রন ম্যানের দিকে। এরপরে মুভির পার্ট চেঞ্জ হয়, আর আমরা মেন ভিলেনের সাথে পরিচয় হয় যার নাম জেমস। এখানে আমরা দেখতে পাই জেমও হাইনার এজেন্টের তাকে মেরে ওখান থেকে এক ডায়েরি উদ্ধার করে, আর সেই ডায়েরিতে সেই কোড ল্যাঙ্গুয়েজ লেখা আছে তার সাহায্যে বাকিবাজ তার মতো অনেক সুপার সোল্ডারের ব্রেন ওয়াশ করা সম্ভব। এখান থেকে মুভির পার্ট চেঞ্জ হয়, এখানে আমরা দেখতে পাই ওখানটা রাজা কিং এখানে উপস্থিত এক সম্মেলনে সোকোভিয়া চুক্তি নিয়ে বক্তব্য দেওয়ার সময় এখানে এক বড় বিস্ফোরণ হয়, সেখানে সে মৃত্যুবরণ করে। এরপরে নিউজে দেখানো হয় সিসিটিভি ফুটেজ চেক করে এই বোম ব্লাস্ট হওয়ার পিছনে হাত আছে বাক্কিবাজের, যেটা জানার পরে টিচার চাইলে বাক্কিবাজকে নিজের হাতে হত্যা করার প্রতিশ্রুতি নেয়।
এরপর দেখা যায় এজেন্ট অ্যান্ডি ঠেরছিবে না, যাকে আমরা ক্যাপ্টেন আমেরিকা সুপার সোলজারের এজেন্ট হিসাবে সে এখন গোয়েন্দা হয়ে কাজ করে। এই ক্যাপ্টেন আমেরিকা তার ফাঁকিবাজ বন্ধুকে লোকেশন জানায়, সঙ্গে এটাও জানায় তাকে ধরার অর্ডার আছে। ফলে ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকন দুজনে মিলে বেরিয়ে পড়ে তার বন্ধু ফাঁকিবাজকে বাঁচানোর জন্য। অন্যদিকে দেখা যায় বুখারেস্ট নামে এক জায়গায় ফাঁকিবাজকে পুরোপুরি সাধারণভাবে জীবনযাপন করতে, যেখানে তাকে বাঁচানোর জন্য চলে যায় ক্যাপ্টেন আমেরিকা। ঠিক সেই সময়ই পাখিকে ধরার জন্য পুরো পুলিশ বাহিনী এখানে এসে উপস্থিত হয়, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ওই পুলিশ বাহিনীদের সাথে ফাইট করে বাকিকে তাদের হাত থেকে রক্ষা করে। বাকি কোন রকমে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পিছু নেয় ব্ল্যাক পান্থার। এই ব্ল্যাক পান্থার স্টোরি আমরা অ্যাভেঞ্জারের পুরো সিরিজের 18 নম্বর পর্বতে দেখতে পারবো। যাই হোক, এবার ব্ল্যাক পান্থারকে ফাঁকিবাজের পিছনে দাওয়া করতে দেখে ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকন তাকে বাঁচানোর চেষ্টা করে। এরই মধ্যে ওখানকার পুলিশ তাদের 4 জনকে গ্রেপ্তার করে, যেখানে দেখা যায় পাখিকে পড়া সিকিউরিটির মাঝে আটকিয়ে রাখা হয়। আর বাকি 3 জন মানে ক্যাপ্টেন আমেরিকা, ফ্যালকন, ব্ল্যাক পান্থার এদের সমস্ত হাতিয়ার সরকারের তালিকায় নিয়ে নেওয়া হয়। ক্যাপ্টেন আমেরিকার ঢাল, ফ্যালকনের উড়ন্ত পোশাক, ব্ল্যাক পান্থারের ড্রেস, যেগুলো এখন থেকে সবই সরকারের সম্পদ। এখানে টনি আবারও এই চুক্তিতে স্বাক্ষর করার অনুরোধ করে, বলে আমি ব্যবস্থা করব তোমার বন্ধুকে জেলে না পাঠিয়ে মেন্টাল হসপিটালে চিকিৎসা করাতে। ফলে ক্যাপ্টেন আমেরিকা তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তার আগে টনির কাছে যখন জানতে পারে তারা তাদের হেডকোয়ার্টারে ওয়ান্ডাকে আটকে রেখেছে, টনি সে রেগে যেয়ে বলে একটা বাচ্চা মেয়েকে তাকেও তোমরা আটকে রেখেছো। এই কথা শুনে টনি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে মোটেও আটকে রাখা হয়নি, সেফ জায়গায় রাখা হয়েছে। কিন্তু এরপরে ক্যাপ্টেন আমেরিকা কিছুতেই সমঝোতায় সই করে না। ওখানে বাকি বাস পরীক্ষা করার জন্য সাইকোয়াটিস্ট এখানে এসে উপস্থিত হয়, যেখানে আমরা দেখতে পাই মূল্য বিশেষজ্ঞ এই আর কেউ নয়, এই ফিল্মের মূল ভিলেন জিম। এ যখন এই ফাঁকিবাজকে পরীক্ষা করা শুরু করে তখনই তার কথা মতো একটি লোক এখানকার ইলেকট্রিসিটি অফ করে দেয়। ফলে সিআইএ এর সমস্ত অফিসারটা যে ক্যামেরার সাহায্যে দেখবে সমস্ত কিছু অফ হয়ে যায়। এই সুযোগে জিমও তার কাছে থাকা ওই ডায়েরি পড়ে কোড ল্যাঙ্গুয়েজ গুলো পড়ে শোনায়। এটা শোনার পরে ফাঁকিবাজ তার পুনরায় আবার আগের অবস্থানে ফিরে যায়, পুরোপুরি তার বশে হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে আমার জন্য কি আদেশ আছে। তখনই জেমস তাকে জানায় 16 ডিসেম্বর 1991 একটা মিশন সম্পর্কে জানতে চায়। তো তার আগে এখানে উপস্থিত হয় ক্যাপ্টেন আমেরিকা, ফ্যালকন। ফলে উইন্ডো সোল্টার ওইখানে মেরে সে বাইরে বেরোনোর উদ্দেশ্যে রওনা হয়। এরপর এক এক করে অ্যাভেঞ্জারের সমস্ত টিম তাকে আটকানোর চেষ্টা করে। বাকি তাদের সাথে লড়াই করে লিঙ্গের একদম উপরে উঠে একটি হেলিকপ্টার নিয়ে পালানোর চেষ্টা করে। এখানে আমরা দেখতে পাই দুর্দান্ত একটি সিন। বাকি যে হেলিকপ্টার নিয়ে পালানোর চেষ্টা করতেছিল সেখান থেকে তাকে উদ্ধার করে একটি গোপন জায়গায় আটকে রাখে। এখানে ক্যাপ্টেন তার বন্ধু বাকি থেকে জানতে পারে যেমন তাকে সাইবেরিয়া অবস্থান দেশ সম্পর্কে জানতে চায়, যেখানে তার মতো আরো অনেক সুপার সোলজার আছে, তাদেরকে ইউজ করে তাদেরকে যে কোনো কাজ করাতে বাধ্য করতে পারে। এটা শোনার পরে ক্যাপ্টেন ফ্যালকন ঠিক করে যেমন করেই হোক ওই সমস্ত সুপার সোলজারদেরকে জাগানোর আগেই আটকাতে হবে। এই কাজের জন্য তার প্রথমে মাথায় আসে টনির কথা, কিন্তু ফ্যালকন তাকে জানায় টনি এই কাজের জন্য তাদেরকে কিছুতেই হেল্প করবে না। এরপর ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকার অ্যান্টম্যানের কথা জানায়। পরের পার্টি দেখা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একটি স্পেশাল বাহিনী তৈরি করে ক্যাপ্টেন আমেরিকা, ফ্যালকন আর ওই সোলজারকে ধরার জন্য। কিন্তু আয়রন ম্যান তাকে জিজ্ঞাসা করে 72 ঘন্টা টাইম চায়, তার মধ্যে সে ক্যাপ্টেনকে তার সামনে হাজির করবে। টেডিয়ার জর্জ ক্যাপ্টেনকে 36 ঘন্টা টাইম দেয়। পরের পার্টি দেখা যায় টনি চলে যায় একটি বাচ্চা ছেলের কাছে, যে এদানকিকালে ফাইটারম্যান হয়ে সাধারণ মানুষদেরকে হেল্প করছে। টনি তার কাছে পৌঁছে তাকে তাদের দলে নিয়ে নেয়। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি সিআইএ এর এজেন্ট ক্যাপ্টেন আমেরিকার ঢাল, ফ্যালকনের উড়ন্ত ড্রেস, যেগুলো সিআইএ বাধাপ্ত করেছিল সেগুলো সবার থেকে লুকিয়ে ক্যাপ্টেন আমেরিকাকে ফিরিয়ে দেয়। তারপরে একটি জায়গায় তাদের পুরো টিম ফ্যালকন, ক্লিন বাটন, ক্যাপ্টেন আমেরিকা এবং অ্যান্টম্যান সবাই মিলে একত্রিত হয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। কোন একটি ওখান থেকে এয়ারক্রাফট নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারে সাইবেরিয়ামে। যেভাবে এমন করেই হোক তাদেরকে আটকাতে হবে। কিন্তু ক্যাপ্টেন যখনই তার টিম নিয়ে বিমানবন্দরে পৌঁছায় তখনই তাদের মাঝে হাজির হয় পুরো আয়রন ম্যানের টিম। তুমি টনি ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করে, বলে তাদের সাথে সিআইএ এর অফিসে ফিরে যেতে। কিন্তু ক্যাপ্টেন তাদেরকে জানায় এই সবকিছুর পিছনে ওই সাইকোয়াটিস্টেরই হাত, এতে আমার বন্ধু বাক্কির কোনো দোষ নেই। আমাকে এখন এখান থেকে যেতে দাও, কারণ বাক্কির মতো আরো 5টি সুপার সোলজার আছে, তাদেরকে ইউজ করে যে কেউ যে কোনো খারাপ কিছু করতে পারে। যেমন করে হোক তাদেরকে আটকাতে হবে। যেহেতু ক্যাপ্টেন আমেরিকা যাচ্ছিল এখান থেকে তার বন্ধুকে সঙ্গে নিয়ে সাইবেরিয়ায় অবস্থিত হাইডারের পেছনে রওনা হতে, আয়রন ম্যান চাইছিল তারা যেন সকলেই তার সাথে সিআইএ এর অফিসে যায়। তাই এখানে তাদের দুজনের মতে মিল না হওয়ায় শুরু হয় দু দলের মধ্যে ফাইট। আর এই ফিল্মের সবচেয়ে দুর্দান্ত ফাইট এটাই। সুপার হিরো তাদের নিজস্ব ক্ষমতা ইউজ করে একে অপরের বিরুদ্ধে লড়াই করে। আর শেষমেশ আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা তার বন্ধু বাকিকে নিয়ে এয়ারক্রাফটের দিকে রওনা হয়। তাকে আটকানোর জন্য তার পিছনে যায় ব্ল্যাক পান্থার। কিন্তু এখানে নাতাশা টনির দলে থাকা সত্ত্বেও এই টাইমে সে ব্ল্যাক পান্থার কাটকিয়ে ক্যাপ্টেনের বাকিকে পালিয়ে যেতে সাহায্য করে। এটা থেকে আয়রন ম্যান আর টনি এয়ারক্রাফট মেশিনের পিছিয়ে দাওয়া করতে শুরু করে। এখানে ভীষণ ক্যাপ্টেনের উপর অ্যাটাক করতে গিয়ে ভুলবশত রনির উপর অ্যাটাক করে বসে, যে কারণে রনি গুরুতর আহত হয়ে মানসিকভাবে ভঙ্গ হয়ে যায়।
এরপর সেখানে ক্যাপ্টেন আমেরিকার বাকি গ্রুপের সদস্য মানে ক্লিন ব্যাটন, ফ্যালকন, অ্যান্ড ম্যান, ওয়ান্ডাকে ধরে এক জেলে বন্দি করে রাখে। এরপরে দেখা যায় মেইন টুইস্ট। জিওন যে হোটেলে থেকে এই কাজগুলো করতো সেখানে হোটেলের একটি স্টাফ রুম সার্ভিস দিতে গিয়ে একটি লাশ উদ্ধার করে। যিনি একজন সাইকোয়াটিস্ট। সিআই এর হেডকোয়ার্টারে যে সাইকোয়াটিস্ট বাকিকে পরীক্ষা করে যাওয়ার কথা ছিল তাকে মেরে তার জায়গা নিয়েছিল জিওন। এমনকি হোটেলের ওই রুমে কিবাজের মতো একটি নকল চেহারা ইউনিটি অনুষ্ঠানের সম্মেলনে যেই লোক মারা গিয়েছিল এটা জীবন নিজেই করে বাকিকে ফাঁসিয়ে দিয়েছিল। তাকে অ্যারেস্ট করার পর খুব সহজেই তার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এই খবর যখনই আয়রন ম্যান জানতে পারে তখনই সে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় যেখানে ক্যাপ্টেন আমেরিকা বাকি গ্রুপের যে সদস্যগুলো আটকে রাখা হয়েছে। সেখানে পৌঁছে টনি জানায় ক্যাপ্টেনই ঠিক ছিল, আমি বলছিলাম। এই সবকিছুর পিছনে ওর বন্ধু বাকির কোনো দোষ নেই, সবকিছুর জন্য তাই ছিল ওই সাইকোয়াটিস্ট। তুমি আমাকে বলো ক্যাপ্টেন এখন কোথায় আছে? ওর নিশ্চয়ই হেল্পের দরকার। এটা শুনে ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকার লোকেশন জানিয়ে দেয়। ফলে আয়রন ম্যানও রওনা হয়। এদিকে ক্যাপ্টেন আমেরিকা তার বন্ধু বাকিকে নিয়ে যখনই সেই জায়গায় পৌঁছায় তারা বুঝতে পারে অলরেডি জেমস সেখানে এসে তাদের আগে উপস্থিত হয়েছে। আর তারা নিজেদের মধ্যেই কথা বলা শুরু করে। সেখানে আয়রন ম্যান এসে উপস্থিত হয়। ক্যাপ্টেনকে বোঝাতে শুরু করে সে তাকে সাহায্য করার জন্য এখানে এসেছে। তারপর ক্যাপ্টেন আর তার বন্ধু টনিকে সঙ্গে নিয়ে ভিতরে প্রবেশ করে। এখানে তারা দেখতে পায় ওখানকার থাকা প্রত্যেকটা সোলজারের রোপের মধ্যে ঘুমান্ত অবস্থায় গুলি করে মেরে ফেলেছে। জিমো তাদের সবাইকে নিয়ে একটি ভিডিও ক্লিপ দেখায় যেটা ছিল ফিল্মের একদমই প্রথমে। এখানে আমরা দেখতে পাই উইন্টার সোলজার একটা মিশন কমপ্লিট করার সময় ওই গাড়ি থেকে সুপার সোলজার মেডিসিন উদ্ধার করেছিল। ওই গাড়িটা ছিল টনি স্টার্ক বাবা মা। যেহেতু ওই মেশিনের আগে উইন্টার সোলজারকে দেখতে দেওয়া হয়েছিল যাতে কোনো প্রমাণ না থাকে এই বাক্যে নিজের হাতে তার বাবা মাকে হত্যা করেছিল। এটা দেখে টনির মাথায় আগুন ধরে যায় আর সঙ্গে সঙ্গে বাকিকে মারতে যায়। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা এখানেই তাকে বোঝানোর চেষ্টা করে বাকি যখন তার বাবা মাকে মেরে ফেলেছে সে পুরোপুরি হাইডার কবলে ছিল, সে নিজে থেকে এগুলো কিছুই করেনি। এই কথা শুনে টনি ক্যাপ্টেনের কাছে জানতে চায় এ কি সবকিছু আগে থেকেই জানতো। ক্যাপ্টেন যখন উত্তরে জানায় হ্যাঁ এগুলো সবকিছু আগে থেকে জানতো, তখনই ক্যাপ্টেন আমেরিকা সোলজারের সাথে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। টনি কিছুতেই বাকিকে ছাড়তে নারাজ। ক্যাপ্টেন কোনো মূল্যেই বন্ধুকে হারাতে চায় না। তাই যখন তাদের ফাইট চরম পর্যায়ে চলে গেছে শেষমেশ দেখা যায় উইন্টার সোলজারের হারমোনিয়াম তৈরি পুরোপুরি নষ্ট করে দেয়, যেটা দেখে ক্যাপ্টেন আমেরিকা তার ঢাল দিয়ে আয়রন ম্যানের বুকে আঘাত করে তার স্যুটটি নষ্ট করে ফেলে যাতে আয়রন ম্যানের স্যুটটি পুরোপুরি অকার্য হয়ে যায়। এরপরে ক্যাপ্টেন তার আহত বন্ধুকে নিয়ে এখান থেকে চলে যেতে যাবে ঠিক টনি ক্যাপ্টেনকে উদ্দেশ্য করে বলে আমার হাতে যে ঢালটি আছে সেটি আমার বাবা বানিয়েছিল, যেটার যোগ্য তুমি না। কথা শুনে ক্যাপ্টেন আমেরিকা ওই ঢালটি ওখানেই ফেলে তার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর যে সিনটি আমরা দেখতে পাই এই সিন দেখার পরে আমাদের কাছে পুরো গল্পটি আরো সহজ হয়ে যায়, কারণ আমরা এতক্ষণ বুঝতেই পারছিলাম না জিমো কেন এসব করছে। এখানে আমরা দেখতে পাই আয়রন ম্যানকে ফলো করে তার পিছনে পিছনে এখানে ব্ল্যাক প্যান্থার এসে উপস্থিত হয় আর লোকে লোকে তাদের সবার উপর নজর রাখছিল। এখানে আমরা দেখতে পাই জিবো অ্যাভেঞ্জারদের মাঝে লড়াই লাগিয়ে দিয়ে খুবই সন্তুষ্ট, কারণ শুক্রবিয়াতে আল্টনের সাথে অ্যাভেঞ্জারদের লড়াইয়ে তার পরিবারের সবাই মারা গিয়েছিল, যার প্রতিশোধ নিতেই সে এসব করেছিল। কারণ সে জানতো ক্ষমতায় সে অ্যাভেঞ্জারদের সাথে কোনোদিনও পেরে উঠতো না। তাই সে প্ল্যান করে অ্যাভেঞ্জারদের একে অপরের সাথে লড়াই লাগিয়ে দেয়, যে কাজে সে এখন পুরোপুরি সাকসেসফুল। এই কাজে সাকসেস হয়ে সে নিজে আত্মহত্যা করতে চায়, কিন্তু এখানে ব্ল্যাক প্যান্থার তাকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে পুলিশ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। আর এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই তাও ঠিক রোবটকে একটি পা লাগিয়ে দিয়েছে, যার সাহায্যে সে পুনরায় হাঁটতে শুরু করেছে। ক্যাপ্টেন তার বাকি সৈন্যদেরকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখান থেকে সবাইকে উদ্ধার করে। এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আরো এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।